আমরা প্রথমে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি সম্বন্ধে একটু ধারণা নিই। দেখো, আমরা পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি নির্ণয় করার নির্ণয় আমরা এখন করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 747 জন মানুষের এমএন ব্লাড গ্রুপ নির্ণয় করে আমরা একটা ফলাফল পেয়েছিলাম। সেখানে আমরা জিনোটাইপ এমএন এবং এনএন, তো এমএম একেবারে প্রকট বিশুদ্ধ যে বৈশিষ্ট্যটি আমরা ছিল রক্ত গ্রুপ এম, তার সংখ্যা পেয়েছিলাম 233, 747 মধ্যে 233, এবং হেটেরোটাইপ যেটা এমএন রক্ত গ্রুপ ছিল 385 জন, এবং এনএন যেটাকে পছন্দ টাইপ বলে সেটাকে 129 জন। তাহলে 747 জন আমরা মানুষের এমএন ব্লাড গ্রুপ আমরা নির্ণয় করে আমরা যে ফলাফল পেলাম, সেই ফলাফলের উপর ভিত্তি করে যদি আমরা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলি, তোমরা লক্ষ্য রাখো জিনোটাইপ ফ্রিকোয়েন্সি হচ্ছে টোটাল পপুলেশনের মধ্যে ওই জিনোটাইপধারী কত সংখ্যক ব্যক্তি আছে তার শতকরা হার। দেখো, তাহলে এখানে জিনোটাইপ আমরা বললাম এমএম, দ্যাট ইজ এম রক্ত গ্রুপ যেটা আছে 233 জন ছিল 747 জনের মধ্যে। তাহলে আমরা যদি এই 747 এবং 233-এর শতকরা হার করি, আমরা এর অনুপাত পাবো 31%। একইভাবে যদি আমরা 747 জনের মধ্যে এমএন কত পার্সেন্ট, 52%, এবং এনএন কত পার্সেন্ট, 17%। আমরা খুব সহজেই যে কোনো জিনোটাইপ এবং তার মোট সংখ্যা থেকে আমরা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারি। এখন অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা লক্ষ্য করি। যখনই আমরা বললাম যে জিনোটাইপ এম রক্ত গ্রুপ, তার কিন্তু অ্যালিল কিন্তু দুটো, কারণ একটা জিনোটাইপ প্রকাশ করতে হলে আমরা জানি এক জোড়া জিন দেয়। কয় জোড়া জিন দেয়? এক জোড়া। একই লোক আছে বিদ্যমান জিন দেয় পরস্পর অ্যালিল, ঠিক এমএন এবং এনএন। অ্যালিল যখন হবে তখন কিন্তু জিনের সংখ্যা দ্বিগুণ হবে। লক্ষ্য করো, অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা এখানে দেখাচ্ছি এমএম 233 জন। এখানে উপস্থিত এম অ্যালিল, এম 233 জন ব্যক্তির দুইটা করে জিন আছে, তাহলে 466। এখন লক্ষ্য করো যে হেটেরোটাইপ এমএন বললাম আমরা 385 জন, 385 জনের এম আছে, আবার 385 জনের কি এন আছে। দেখো, উপস্থিত এম 385, কিন্তু এখানে কোনো এম জিন নাই, তাহলে 0। এখন যদি আমরা উপস্থিত এই যে আমরা তিনটা জিনোটাইপ বা দুটো জিন আমরা জানি এম এবং এন, এর দেখো অ্যালিল আমরা এখানে বললাম, যেহেতু এখানে এম নাই 0, দেখো এর অর্ধেক এন 385, কারণ এম এন মানে 385 গুণ 2 ছিল, কারণ জিন দ্বিগুণ হয়। দেখো এন এন হচ্ছে 258, 129 গুণ 2, 258। তাহলে মোট অ্যালিল সংখ্যা আমরা এখানে পাবো 1494। দেখো 747 যদি আমরা সেটা যদি আমরা এখানে 2 দিয়ে গুণ দিই, তাহলে আমরা এটা 1494কে আমরা পাবো। লক্ষ্য করো, তাহলে এখন এই এম অ্যালিল এর ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে এম অ্যালিল কোথায় কোথায় আছে? আমরা এখানে পেলাম 233 যোগ 385 ভাগ কত? 1494 গুণ 100, 57%। অর্থাৎ এই যে আমরা এম এন রক্ত গ্রুপ বললাম, মূলত এখানে জিন ছিল দুটো, এম এবং এন। একইভাবে দেখো এন অ্যালিলের আমরা যদি সংখ্যা বলি, এন 385 যোগ 258 ভাগ 1494 গুণ কি 100, কত পারেন? 43%। দেখো, যদি আমরা একে ফ্রিকোয়েন্সি যখন বললাম, দেখো এম অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা পেলাম 0.57 এবং 0.43, সাধারণত দশমিকে প্রকাশ করতে হয়। তাহলে আমরা ইতিপূর্বে যে মেন্ডেলীয় যে তত্ত্বগুলো আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমরা খুব সহজেই সেই সমস্ত রেশিও থেকে আমরা জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বের করতে পারি। একটা কথা তোমরা মনে রাখবে সবসময়, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি যার সংখ্যা আছে তার সংখ্যানুপাতিক। যখনই অ্যালিল হবে আমরা জানি যে একটা জিনোটাইপে কমপক্ষে দুটো জিন থাকে, তাই অ্যালিল সংখ্যা সবসময় জিনোটাইপের দ্বিগুণ হয়। সবসময় কি হয়? দ্বিগুণ করে নিয়ে তারপর হিসাব করতে হয়। এখন এই যদি আমরা এই জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা আইডিয়া পাই, এইটা নিয়েই হারি ওয়াইংবার দুইজন সায়েন্টিস্ট তার একটা তত্ত্ব দিয়েছিল, যেটাকে আমরা বললাম যে আমাদের তাপগতিবিদ্যার থার্মোডাইনামিক্সের নাই, জীববিদ্যা বা জেনেটিক্সের এটি খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। দেখো ওনারা কি বলেছেন সেটা আমরা একটু ব্যাখ্যা করি। হার্ডি এবং ওয়াইংবার দুজন বিজ্ঞানী, আমরা ওদের সম্পর্কে পরে আসবো। দেখো, যখন কোনো বৃহৎ পপুলেশনে স্ত্রী ও পুরুষ আবাদে মেলামেশা করতে পারে, এবং যদি পপুলেশনে মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিফট, মাইগ্রেশন ইত্যাদি অভিব্যক্তিমূলক শক্তি কার্যকরী না হয়, তাহলে পপুলেশনে বংশ পরম্পরায় অ্যালিলগুলোর সংখ্যানুপাতিক মান অপরিবর্তিত থাকবে এবং জিনোটাইপের বিস্তারে ভারসাম্য থাকবে।
ওনারা এটা বললেন যে যদি কোনো পপুলেশনের মধ্যে মিউটেশন না ঘটে, প্রাকৃতিক নির্বাচন না ঘটে, জেনেটিক ড্রিফট না ঘটে, মাইগ্রেশন না হয় এবং কোনো অভিব্যক্তিমূলক শক্তি যদি কার্যকরী না থাকে, সেক্ষেত্রে পপুলেশনের বংশ পরম্পরায় অ্যালিলগুলোর সংখ্যানুপাতিক মান অপরিবর্তিত থাকবে এবং জিনোটাইপ বিস্তারে কি থাকবে, ভারসাম্য। এই সূত্রকে আমরা বলি হার্ডি এবং ওয়াইনবার তত্ত্ব। আমরা এই তত্ত্বের একটু ইতিহাস জানি। তোমরা জানো পানেট স্কোয়ার যে শেখার বোর্ড, ডক্টর আর.সি. পানেট, হ্যাঁ, উনি চিকিৎসকদের একটি ক্লাসে জেনেটিক্স সম্বন্ধে যখন উনি লেকচার দিয়েছিলেন, সেই সময় একটি প্রশ্নের সম্মুখীন হন। প্রশ্নটি ছিল যে নীল চক্ষু বর্ণের উপর বাদামি চক্ষুর বর্ণ প্রকট হওয়া সত্ত্বেও পপুলেশনে বাদামি চক্ষু বর্ণের আধিক্য ঘটে না কেন। উনি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি, কিন্তু উনি থেমে থাকেননি। উনি তারই এক সময় খেলার সাথী ক্যামব্রিজ এর গণিতবিদ মিস্টার হার্ডির স্বর্ণপন্ন হন। হার্ডি এই প্রশ্নের সমাধান করেন এবং একই সময়ে জার্মান চিকিৎসক ওয়েনবার্গ এই সূত্রটি প্রকাশ করেন। অর্থাৎ এই যে হার্ডি এবং ওয়েনবার্গ, আমরা জানি যে সূত্রটির নামকরণ দুজন সায়েন্টিস্টের নামকরণ অনুসারে হয়েছে। এই জন্য একজন গণিতবিদ, তাকে আমরা ধরো হার্ডি, এবং আমি আরেকজন জার্মান চিকিৎসক যার নাম ওয়েনবার্গ দিলাম। তারা এই সূত্রটি প্রণয়ন করেছিলেন এবং ওই যে পানেটের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটির ব্যাখ্যা খুঁজে পেয়েছিলেন। এই তত্ত্ব যদি পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেক্ষেত্রে কিছু শর্ত আমরা দেখি, শর্ত আরোপ করা আছে। এই শর্তগুলো যদি ঠিক থাকে, তাহলে এই পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপের ফ্রিকোয়েন্সির মধ্যে ভারসাম্য থাকে। শর্তগুলো কি আমরা একটু জেনে নিই। লার্জ পপুলেশন হতে হবে, পপুলেশনটা অনেক বড় হতে হবে। র্যান্ডম ম্যাটিং, অবাধ মিলন থাকতে হবে। নো মিউটেশন, সেখানে পরিবর্তন থাকবে না। অল জিনোটাইপ ইকুয়াল ফার্টাইলি, সবগুলো জিনোটাইপই কি উর্বর হতে হবে এবং জেনারেশনের মধ্যে ওভারল্যাপ করবে না এবং কোনো মাইগ্রেশন থাকবে না। যদি এই শর্তগুলো ঠিক থাকে, তাহলে কোনো বৃহৎ পপুলেশনে যখন স্ত্রী এবং পুরুষের অবাধ মেলামেশা করতে পারবে এবং সেখানে যদি শর্তগুলো প্রযোজ্য না হয়, তাহলে আমরা বললাম যে পপুলেশনের বংশ পরম্পরায় অ্যালিলগুলো সংখ্যানুপাতিক মান কি থাকবে, অপরিবর্তিত থাকবে এবং জিনোটাইপ বিস্তারে ভারসাম্য থাকবে। আমরা এই সূত্রটি আমরা একটা ব্যাখ্যা আমরা দেখি যে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা ধরি যে পি এবং কিউ কোনো জেনের একটি প্রপার্ট এবং প্রসন্ন অ্যালিলের ফ্রিকোয়েন্সি পি এবং কিউ, এবং এই সকল অ্যালিল ফ্রিকোয়েন্সি যদি আমরা যোগ করি, যে সমষ্টি হবে 100%। আমরা অতএব আমরা ধরতে পারি পি প্লাস কিউ সমান 1, যেহেতু আমরা দুটো ফ্রিকোয়েন্সি সমান 100%, এবং আমরা বলতে পারি পি সমান 1 মাইনাস কিউ। এখন দেখো, যে কোনো যৌন জননে পি এবং কিউ অ্যালিলদের অবাধ কম্বিনেশন হবে। যদি অবাধ মিলন হয়, তাহলে আমরা দেখো পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ, এর বাইরে কোনো কম্বিনেশন পাই না। এটাকে আমরা কীভাবে পি প্লাস কিউ স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি। অথবা আমরা বলতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2p2 প্লাস কিউ স্কোয়ার, এটা সমান সমান কি 1। এখন এইখানে এই যে আমরা পি স্কোয়ার 2p2 কিউ স্কোয়ার বসালাম, এগুলোর অর্থ কী? যেহেতু আমরা দুটো পি এবং কিউ কোনো জিন, যদি আমরা এটাকে পরবর্তীতে আমরা এ বি দিয়ে প্রকাশ করবো, দেখো মানে পি জিন যে কোনো একটা জিনিস সংখ্যানুপাতিক মান ধরতে পারে, সে হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। পি স্কোয়ার মানে এখানে দুটো পি আছে, অর্থাৎ হোমোজাইগস ফ্রিকোয়েন্সি। পি স্কোয়ার দ্যাট ইজ হোমোজাইগস ফ্রিকোয়েন্সি। 2p কিউ এখানে দুটো জিনিস আছে, এটা হেটেরোজাইগস ফ্রিকোয়েন্সি, এবং কিউ স্কোয়ার এটা হোমোজাইগস ফ্রিকোয়েন্সি। এখন এই পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার দিয়ে আমরা একটা পপুলেশনে 3 ধরনের জিনোটাইপ ব্যাখ্যা করতে পারি। তাহলে এখন এই যে আমরা সূত্রটা পেলাম এখান থেকে, তাহলে পি অ্যালিল ফ্রিকোয়েন্সি কী হবে? তাহলে পি অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা জানি পি স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2p কিউ, পি স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2p কিউ সংখ্যা কী পেলাম? পি, কারণ আমরা জানি কিউ সমান মানে 3। একইভাবে দেখলাম কিউ অ্যালিল ফ্রিকোয়েন্সি কিউ স্কোয়ার প্লাস 2p কিউ হাফ ইন্টু 2p কিউ, এখানে কিউ পেলাম। অর্থাৎ পি এবং কিউ অ্যালিলদের ফ্রিকোয়েন্সি কি থাকলো? অপরিবর্তিত থাকলো। এখন এটা যদি আমরা বংশ পরম্পরায় কয়েকটি বংশ এটা আমরা ক্রস করে দেখি, যে সেক্ষেত্রে আমরা দেখব পি এবং কিউ অ্যালিলদের ফ্রিকোয়েন্সি কি আছে? অপরিবর্তিত আছে। এটাকে আমরা হার্ডি-আইনবার্গ সূত্র বলি। মানে ব্যাখ্যাটা আমরা একটু বিশদভাবে করি। দেখো, আমি মনে করলাম
যে একটি জিনের দুটি অ্যালিল এ এবং এ, এবং এই যে সংখ্যানুপাতিক মান হচ্ছে পি এবং কিউ। লক্ষ্য করো, এ ফর পি এবং স্মল এ ফর কিউ। তাহলে আমরা যদি এ এবং এ এটার মধ্যে ক্রস করি আমরা, তাহলে আমরা দেখি যে এখানে সর্বোচ্চ আমরা দুটো গ্যামেট যদি হেটারোজাইগাসটা ক্রস করি এ এবং এ, এবং এ, সেক্ষেত্রে আমরা কম্বিনেশন পাই তিন ধরনের। একটা হোমোজাইগাস প্রকার, হেটারোজাইগাস প্রকার এবং প্রচন্ড। দ্যাট ইজ এ এবং এ জিনের ফলে আমাদের যে কোনো পপুলেশনে এই তিন ধরনের কম্বিনেশনের বাইরে কোনো কম্বিনেশন নাই। অর্থাৎ কিছু 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 বৈশিষ্ট্য আছে প্রকার বিশুদ্ধ, কিছু আছে প্রকার হেটারোজাইগাস, এবং কিছু আছে প্রচন্ড। এখন যদি আমরা এ সমান পি ধরি, তাহলে যেটা বিশুদ্ধ প্রকার ফ্রিকোয়েন্সি অফ এ এ হয় পি স্কোয়ার। লক্ষ্য করো, একইভাবে যদি আমরা ফ্রিকোয়েন্সি অফ এ এ ধরি, হেটারোজাইগাস দেখেন দুটো আছে, 2p3, এবং আমরা ছোট ধরি এ ধরি কিউ ধরি, ধরি কিউ স্কোয়ার হয়। তাহলে এখানে আমরা ফ্রিকোয়েন্সি অফ এ আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2p3, এবং আমরা যদি কিউ ধরি তাহলে কিউ স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2p3, পি এবং কিউ কি ঠিক থেকে গেল। তাহলে আমরা এই বংশে দেখলাম যে এ এবং স্মল এ এবং ক্যাপিটাল এ দুটো জিনের মধ্যে যে বিন্যাস হলো, তাদের ক্ষেত্রে এর যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি পি এবং কিউ স্থির আছে, ভারসাম্য অবস্থায় আছে। এখন যদি আমরা লক্ষ্য করো, এখানে এ এ যেটা বিশুদ্ধ প্রকার, এবং এটা বললাম সংকর প্রকার, এবং এটা প্রচন্ড। যদি আমরা পপুলেশনে এই তিন জাতীয় জিনোটাইপের মধ্যে ক্রস করি, অবাধ মিলন করি, সেক্ষেত্রে আমরা পরবর্তী বংশধরে কিভাবে পি এবং কিউ ভারসাম্য থাকে সেটা আমরা দেখব। হাইডেনবার্গ তত্ত্বের ব্যাখ্যায় আমরা এটা প্রমাণ করব যে ওনারা প্রমাণ করে গেছেন যে এইটা স্থিরতা বা ভারসাম্য অবস্থায় থাকে। লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে জিনোটাইপ ছিল তিন ধরনের, বিশুদ্ধ প্রকার, সংকর প্রকার, এবং এখানে আমরা বললাম প্রসন্ন, যেটা বললাম প্রসন্ন, বিশুদ্ধ প্রসন্ন। দেখো, ঠিক আমি এখান থেকে তিনটা জিনোটাইপ নিয়েছি, এ এ এ এবং একই দিকে জিনোটাইপ নিয়েছি। অর্থাৎ আমরা নেক্সট বংশ ধরে দেখবো যে পি এবং কিউ এর স্থিরতা আছে কিনা। লক্ষ্য করো, আমরা এ এফ আর পি স্কয়ার নিয়েছিলাম, এখানে জানি সংখ্যাবাদিক মান, এবং এটার মান কি ছিল, এখানে দুটো ছিল 2p3, এবং এটা ছিল কিউ স্কয়ার। দেখো, যখন আমরা পরবর্তী যখন বংশ ধরে এ এ এবং এ জিনোটাইপ ধরি, আমরা জিরোর মধ্যে ক্রস করবো বিশুদ্ধের মধ্যে, তখন আমরা এর সংখ্যাবাদিক মান পাবো p4। একইভাবে দেখো, বিশুদ্ধের সঙ্গে সংকর ক্রস করব আমরা এ এ, এবং এটার মান ছিল 2p3, এটা ছিল পি স্কয়ার, আমরা 2p3q। একইভাবে দেখো, যদি ক্রস করি আমরা পি স্কয়ার পাবো, এরপর পি স্কয়ার দেখি কিউ স্কয়ার। দেখো, এটা এটা সংকর নিচে আমরা এটা হয়ে জায়গা, দেখো 2p3q পেলাম। একইভাবে দেখো, এটা ক্রস করলে আমরা 4p স্কয়ার কিউ স্কয়ার পেলাম, কারণ এটুকুর মান হচ্ছে 2p3, এটা মানে 2p3। এখানে থেকে পেলাম 2p কিউ, দেখো 2p কিউ। এখন দেখো, বিশুদ্ধ আমরা যেটা বললাম প্রসন্নের সাথে আমরা যদি আমাদের কাছে প্রকার ক্রস করি, আমরা এখানে পি স্কয়ার পেলাম, কারণ এর মান কত, আমরা এখানে পি স্কয়ার, এখানে আমরা 2p কিউ, এবং এটা q4। তাহলে এটা আমরা এখানে একটা অঙ্ক ধরে দেখলাম স্থির আছে। আমরা পরবর্তীতে এই সমস্ত তিন প্রকার যেটা অবাধ মিলন করলাম, করে আমরা কি পাই সেটা দেখি। দেখো, এখানে মিলন প্রকৃতি আমরা বলেছিলাম 1 নম্বর, তোমরা তোমাদের এটা আমি একটু আগেও দেখালাম। দেখো, এটা তোমরা লক্ষ্য করো, এটা আমরা এটার সাথে এটা ক্রস করছি, এটা আমরা 1 নম্বরে লিখছি, খেয়াল করো। তাহলে আমরা 1 নম্বরের মান পেলাম কত, p4। তাহলে এই যে সৃষ্ট জেনোটাইপের মানটা কোথায় যাবে, এই ঘরে যাবে, কোথায়, p4 যাচ্ছে। 2 নম্বর ক্রস করছিলাম এটার সাথে আমরা, সেখানে মধ্যে আমাদের ওখানে আছে, তার মান ছিল এটা। তো দেখো, এখানে সৃষ্ট তিনটা জেনোটাইপের বাইরে জেনোটাইপ হয় না, এটা ফিক্সড। দেখো, তাহলে এই মানটা দুটা ঘরে গেল, বিশুদ্ধ এবং কি হেটারোজাইগাস। দেখো, 3 নম্বর ক্রস আমরা করলাম, দেখো একটা ঘরে এই জেনোটাইপটা গেল, কারণ এটা ক্রস করার পরে আমরা জানি এ এবং এ হয়, হেটারোজাইগাস হয়, কাজে এর মানটা কোথায় যাবে, হেটারোজাইগাস হয়। একইভাবে দেখো, এটা করলে পরে আমরা দেখো তিন জাতীয়ই পাই, এটাও পাই, এটাও তিনটাই পাই, বিশুদ্ধ সংকর এবং প্রচন্ড। দেখো, বিশুদ্ধ প্রকার, সংকর এবং প্রচন্ড। লক্ষ্য করো, তাহলে এখন এই যে 4p স্কয়ার কিউ স্কয়ার, এটা তিনটা ঘরেই কি পাবে, কিন্তু দুই ভাগ কিভাবে, হেটারোজাইগাস। এখন দেখো 5 নম্বর ক্রস, লক্ষ্য করো 4p3, এটা পাচ্ছে, এইটার মধ্যে ক্রস করলে আমরা জিনোটাইপ পাই এই দুটা, এটা পাই না। কাজে দেখো, এখানে মান দুটো যাচ্ছে সমান ভাগে, এবং এখানে আমরা কিউ4, এটা পেলাম। তাহলে এখন এর যে সংখ্যানুপাতিক মান,
এই মানটা আমরা একটু হিসাব করে দেখি কি হিসাবে পরবর্তী যে জনুতে এটা বিস্তার লাভ করবে। দেখো এই যে 3 প্রকার জেনোটাইপ আমরা পেলাম, তাহলে এ এর পরিমাণটা আমরা একটু নির্ধারণ করি। দেখো লক্ষ্য করো, আমি এখানে এখানে এ এর পরিমাণ বলছি, তাহলে এ এর এই সোজা যে ঘরগুলো আছে P4 প্লাস 2PQQ প্লাস P স্কয়ার। দেখো আমি সেটা বসিয়েছি এখানে, লক্ষ্য করো A4 P4 প্লাস 2PQQ প্লাস P স্কয়ার K স্কয়ার। আমরা যদি এখানে P এর এবং মানগুলো বসাই, আমরা A সমান P স্কয়ার পেলাম, দ্যাট ইজ P প্লাস Q সমান Q1। তাহলে আমরা আগের যে বংশধর সেখানেও কিন্তু A সমান সমান P পেয়েছিলাম, A সমান আমরা P পেয়েছিলাম। আচ্ছা দেখো এরপরে A দেখো আমরা 2PQ পেলাম, এবং তারপরে দেখো A তে আমরা Q স্কয়ার পেলাম। তাহলে মানগুলো আমি কিভাবে আরেকবার ব্যাখ্যা করি। দেখো এই ঘরে যে মানগুলো পেয়েছি আমরা, সেই মানগুলো আমরা ওখানে বসিয়েছি। জেনোটাইপ 3টা পপুলেশনে, একটা বিশুদ্ধ প্রকার, একটা হেটেরোজাইগাস, এবং আরেকটা কি ছিল বিশুদ্ধ, আমরা বললাম প্রসন্ন। 3টা ঘরে আমরা দেখব যে জিনের ভারসাম্য বা সাংখ্যিক মানটা কিভাবে থাকে। লক্ষ্য করো, তাহলে আমরা এ সমান পেলাম P স্কয়ার, আবার এ সমান পেলাম আমরা 2PQ, এবং আমরা প্রসন্ন পেলাম হচ্ছে Q স্কয়ার। তাহলে দ্বিতীয় এই যে অপত্য জনিতে আমরা এ এবং কিউ জিনের, এ বড় হাতের এ এবং ছোট হাতের এ জিনের যে আনুপাতিক মান দাঁড়ালো, সেটা দেখো এ জিনের আনুপাতিক মান P স্কয়ার প্লাস হাফ ইন্টু 2PQ, দ্যাট ইজ কি। একইভাবে কিউ জিনের আনুপাতিক মান কিউ স্কয়ার প্লাস হাফ ইন্টু 2PQ, দ্যাট ইজ কি কিউ। তাহলে আমরা প্রথম যখন আমরা বংশধরে ক্রস করলাম, সেখানেও ছিল পি এবং কিউ, এখানেও কি পি এবং কিউ। তাহলে হাইডেনবার্গ যে ওনারা যেটা বললেন যে বংশ পরম্পরায় এই জিন ফ্রিকুয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকুয়েন্সি কনস্ট্যান্ট বা ধ্রুব থাকে বা ভারসাম্য থাকে, সেটা আমরা দেখলাম। অর্থাৎ আমরা বললাম যে যদি কিছু শর্ত ঠিক থাকে, যেমন আমরা বললাম লার্জ পপুলেশন হতে হবে, র্যান্ডম মেটিং হতে হবে, নো সিলেকশন, নো মিউটেশন, নো মাইগ্রেশন, নো জেনেটিক ড্রিফট, নো মেয়োটিক ড্রাইভ, এগুলো ঠিক থাকে, তাহলে আমরা বললাম যে পপুলেশনের প্রকাট এবং প্রসন্ন অ্যালিলগুলোর ফ্রিকোয়েন্সি জেনারেশন থেকে জেনারেশন ধ্রুব থাকবে। আমরা যখন এই ক্রসটি করলাম, দেখো আমি আর একটু দেখাই। দেখো এখানে আমরা যখন প্রথম ক্রস করেছিলাম, সেখানে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি পি এবং কিউ পেয়েছিলাম। পরবর্তীদের মধ্যে আমরা দ্বিতীয় প্রজন্ম আমরা যখন ক্রস করলাম, সেখানেও কিন্তু আমরা আবার এটা পি এবং কিউ কি পেলাম। তাহলে এ থেকে প্রমাণিত হয় যদি শর্তগুলো ঠিক থাকে, তাহলে কোনো একটি মেন্ডেলিয়ান পপুলেশনের প্রকার এবং প্রসন্নের ফ্রিকোয়েন্সি জেনারেশন থেকে জেনারেশন কী থাকে, ধ্রুব থাকে বা অপরিবর্তিত থাকে। এইটা হচ্ছে হাইডেনবার্গ তত্ত্বের ব্যাখ্যা। এখন আমরা এই তত্ত্বের প্রয়োগ কিভাবে করতে পারি সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি খরগোশের জিনোটাইপ দেখাইছি। এটা ছিল বিশুদ্ধ প্রকার, এটা হেটেরোজাইগাস, এবং এটা কি হোমোজাইগাস প্রসন্ন। কারণ এখানে মূল জিন বি, ক্যাপিটাল বি এবং স্মল বি, এই 3টা জিনের প্রকার এবং প্রসন্ন জিনের 3 ধরনের জিনোটাইপ সৃষ্টি হয়। আমরা এখানে বললাম যে একেবারে ব্ল্যাক ছিল 49টা, হেটেরোজাইগাস ব্ল্যাক ছিল 42টা, এবং সাদা ছিল 9টা। এদের মধ্যে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে এখানে মোট জীব ছিল কয়টা? মোট জীব ছিল 100। তাহলে জিনোটাইপ দ্যাট মিনস এটা কালো, বিশুদ্ধ কালো। আমরা বললাম যে 49/100 মানে 0.49 করলাম, বা 49% বলতে পারি আমরা। এখন দেখো 42 আমরা করলাম 0.42 বা 42% বা 0.9 বা 9%। এই সবগুলো যোগ করলে যোগফল কত হয়? 1 হয়। এখন অ্যালিল যখনই ধরবো তখন আমরা বলেছিলাম যে 49 এখানে 2 গুণ আছে, অ্যালিল হলে পরে 2 গুণ করতে জিনোটাইপে 98। এখানে দেখো আমরা বললাম 42, তাহলে 42টার মধ্যে বি আছে, আবার 42টা কি স্মল বি আছে, তাহলে বি এবং বি। 18টা কি আছে? 9 দুগুণে 18 বি। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? 98 যোগ 42 ভাগ কি 200, যোগ সমষ্টি কত? 200। 100 গুণ কত? 200, 0.7। এবং আমরা যদি বি এর অ্যালিল ফ্রিকোয়েন্সি করি 42, এখানে 42 যোগ 18 ভাগ 200, 0.3। দেখো সেই পি এবং কিউ যদি আমরা বি সমান পি ধরি আর বি সমান কিউ ধরি, তাহলে পি এবং কিউ সমান কত? 1। তাহলে এখন দেখো যে কোনো
যদি মেন্ডেলিয় পপুলেশন হয় তাহলে আমরা যে কোনো প্রজন্মের আমরা যে জিনোটাইপগুলো পাই তাদের যে অ্যালিলিক ভারসাম্য কিন্তু এক, পি এবং কিউ সমান কি এক, দুটো জিনের ভারসাম্য ঠিক আছে। দেখো আমরা আরেকটা ধরনের এখানে দিই অ্যালবিনিজম। তোমরা জানো যে মানুষের এই ধরনের মানুষের গায়ে সাধারণত রং ফ্যাকাশে বা লাল সাদা টাইপের হয়, কারণ এদের মেলানিন পিগমেন্ট কি উৎপন্ন হয় না। এই মেলানিন তাদের মেলানিনের ঘাটতি আছে, অ্যালবিনিজম এরকম একটি প্রচলনের কারণে হয়। এর প্রকারজন স্বাভাবিক কি মেলানিন তৈরি করতে পারে। এখন দেখো একটি বৃহৎ পপুলেশনে আমরা বললাম যে 10,000 লোকের মধ্যে একজন অ্যালবিনো ফলে এই পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কী হবে লক্ষ্য করো। তাহলে আমরা অ্যালবিনোর জন্য দায়ী জিন একটি প্রচন্ড জিনিয়ে ধরলাম এবং স্বাভাবিক বর্ণের জন্য দায়ী জিন কে। তাহলে এই দুটো জিনের যদি আমরা ক্রস করি তাহলে একটা পপুলেশনের সর্বোচ্চ 3 ধরনের জিনোটাইপ আমরা পাইতে পারি। একবার বিশুদ্ধ প্রকার, হেটেরোজাইগাস প্রকার এবং কি আমরা বললাম প্রচন্ড। এই প্রচন্ডটা অ্যালবিনো আর বাকি দুটো কি স্বাভাবিক গায়ে বর্ণের। এখন আমরা জানি যে সংখ্যানুপাতিক মান এ সমান সমান পি এবং স্মল এ সমান সমান কিউ। তাহলে হোমোজাইগাস প্রচন্ড যখন হবে, দেখো স্মল এ হোমোজাইগাস প্রচন্ড হচ্ছে অ্যালবিনো, এ দ্যাট ইজ কিউ স্কয়ার সমান কি 1/10,000, তাহলে 0.001, অতএব কিউ সমান 0.1%। যদি পার্সেন্ট করে আমরা 1% পাচ্ছি। যেহেতু পি প্লাস কিউ সমান 1, তাহলে পি সমান 1 মাইনাস কিউ, অর্থাৎ পি সমান 0.99। তাহলে আমরা দেখলাম যে স্বাভাবিক এবং অ্যালবিনো এই দুটো যোগফল কিন্তু আবার 1, 0.1, 0.99, 100% বা কি 1। তাহলে পপুলেশনের প্রোকার্ডালিন ফ্রিকোয়েন্সি হবে কত, সেটা আমাদের এখানে দরকার। তাহলে প্রোকার্ডালিন মানে কি, এ এবং এ দুটো জিনিস আছে, অর্থাৎ বিশুদ্ধ প্রকার এবং কি হেটেরোজাইগাস প্রকার। দেখো যেহেতু পি সমান 0.99 এবং কিউ সমান 0.01, তাহলে আমরা 2p/q সমান পাচ্ছি এত বা 2%। এখন এই 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 এরকম যে কোনো পপুলেশনের যদি আমরা সংখ্যাতাত্ত্বিক মান পাই, সেখানে আমরা অ্যালিলের ফ্রিকোয়েন্সিটাকে আমরা খুব সহজেই কি বের করতে পারি। দেখো আমরা এই মাল্টিপল এবং অ্যালিল এবং ব্লাড গ্রুপ নিয়ে আর একটু আমরা আলোচনা করি। কোথায় এর প্রয়োগগুলো আছে আমরা দেখি। আমরা জানি যে এ বি রক্ত গ্রুপে এ, বি এবং ও 3 ধরনের অ্যালিল আছে। এ এবং বি সহপ্রকার এবং ও কি প্রচন্ড। তাহলে আমরা যদি ধরি এ সমান পি এবং বি সমান কিউ এবং ও সমান আর, 3টা জিন পাচ্ছি। তাহলে মাল্টিপল অ্যালিল আমরা জানি যে এটা 2-এর অধিক অ্যালিল থাকে। আমরা এতক্ষণ যে ব্যাখ্যাগুলো করলাম 2টা অ্যালিল, যে এ এবং ক্যাপিটাল এবং স্মল এ ছিল, 2টা জিনের ক্রিয়া করছে। কিন্তু মাল্টিপল অ্যালিল আমরা জানি 2-এর অধিক জিন থাকে। সেক্ষেত্রে মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে হাইড্রোজেন তত্ত্ব প্রযোজ্য কিনা সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা আমাদের এখন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাল্টিপল অ্যালিল এবং এর সাথে হাইড্রোজেন তত্ত্বের প্রমাণ। তাহলে আমরা মাল্টিপল অ্যালিলের একটা উদাহরণ নিচ্ছি, এই ব্লাড গ্রুপ 3টা জিন আছে, এ, বি এবং ও। এ এবং বি সহপ্রাক, ও এবং কি ও হচ্ছে প্রচন্ড। তাহলে এ জিনের ফ্রিকোয়েন্সি হলো ধরলাম পি, বি জিনের কিউ এবং ও কি আর। তাহলে আমরা যদি সূত্রকে আমরা যদি আসি, তাহলে সূত্র হবে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার, দ্যাট ইজ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2pq প্লাস 2pr প্লাস 2qr। দেখো এখন আমরা কি পেলাম, 4 টাইপের ব্লাড গ্রুপে আমরা লক্ষ্য করো এ ব্লাড টাইপ 2 ধরনের হয়, হোমোজাইগাস এবং কি হেটেরোজাইগাস। যদি হোমোজাইগাস হয় পি স্কয়ার, আর যদি হেটেরোজাইগাস হয় তাহলে এই আই ফর কি আর, তাহলে 2pr, দ্যাট ইজ এ এর মান পাচ্ছি আমরা পি স্কয়ার প্লাস 2pr। একটু চেঞ্জ হয়ে গেল কিন্তু এর মান পি স্কয়ার প্লাস 2pr। দেখো বি এরও জিনোটাইপ দুটা, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস, কিউ স্কয়ার এবং 2qr, 2q আর বি ফর কিউ। দেখো তাহলে বি এর সমন্বিত কি দাঁড়ালো কিউ স্কয়ার প্লাস 2qr, এবং এ বিতে আমরা জানি এটা সহপ্রকার, এক কথায় 2pq, এবং ও হচ্ছে প্রচন্ড গ্রুপ আর স্কয়ার, দ্যাট ইজ আর স্কয়ার। তাহলে আমরা এই যে সূত্রটা আমরা দেখলাম যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার 2pq, হ্যাঁ, দেন 2qr প্লাস 2pr, এই তিনটার মান কিন্তু আমরা দেখলাম জিনোটাইপ ভিত্তিক বসানো যায়। এখন দেখো আমরা এটা একটা গাণিতিক প্রয়োগের মাধ্যমে আমরা ব্যাখ্যাটা করতে চাই। 173 জন শিক্ষার্থীর মধ্যে আমরা 4 ধরনের ব্লাড গ্রুপ নিরূপণ করলাম। কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের ব্লাড গ্রুপ পাওয়া গেল। ও গ্রুপে সে মনে করো 78 পিপুল স্টুডেন্ট, এ গ্রুপে 71, বি গ্রুপে 17 এবং এ বি গ্রুপে অনলি 7। তাহলে এই যে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, এই 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 পপুলেশনের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। তাহলে আমরা 3 ধরনের জিন আমরা জানি, এ ফর পি, বি ফর কি বললাম কিউ এবং ও ফর কি আর। তাহলে পি কিউ আর স্কয়ার সমান কি 1,
তাহলে এই জিনোটাইপ ফ্রিকোয়েন্সি আমরা কত হবে, যদি আমরা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বের করি তাহলে টোটাল ছিল 173, তাহলে এ ছিল এখানে 71, 71 ভাগ কত 173, আমরা 0.41 যদি পার্সেন্ট করি 41%। যদি বি ধরি আমরা, বি ফর কিউ, তাহলে বি ছিল অনলি 17, 17 ভাগ 173, দ্যাট ইজ 0.10 বা 10%। এ বি দ্যাট ইজ পি কিউ, আমরা বললাম এ বি ছিল হচ্ছে এখানে, এ বি ছিল হচ্ছে 7, অনলি 7, 7 ভাগ 173 0.04, বা আমরা বলতে পারি এখানে 0.4%। এখন দেখো ও যদি আমরা বলি 78 ভাগ 173, দ্যাট ইজ 0.45, যদি আমরা এটা সবগুলো যোগ করি মান কি হবে 1, দ্যাট ইজ পি প্লাস কিউ প্লাস আর সমান কি 1। তাহলে আমরা এইটা আমরা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বের করলাম, এখন এদের অ্যালিল ফ্রিকোয়েন্সি বের করতে হবে, লক্ষ্য করো। তাহলে আমরা জানি যে এই সূত্রে যদি আমরা ইলাবোরেশন করি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ প্লাস 2 কিউ আর, দ্যাট ইজ 2 আর পি সমান 1। দেখো আর স্কয়ার সমান আমরা বললাম 0, দ্যাট ইজ ও গ্রুপ। আর স্কয়ারের মান কত পেলাম আমরা এখানে বললাম 0.45, দ্যাট ইজ আর এর মান কত, রুট দেবো আমরা 0.67। তাহলে আমরা এইখানে যে পছন্দ টাইপ ছিল সেখান থেকে আমরা আর একটা জিন তার আমরা মান পেলাম 0.6, বা অ্যালিল একটা মান পেলাম। দেখো ও প্লাস এ, ও প্লাস এ দ্যাট ইজ আর স্কয়ার প্লাস 2rp প্লাস পি স্কয়ার। খেয়াল করো, যদি আমি ও প্লাস এ ধরি, এটা যদি স্কয়ার করি দ্যাট ইজ ও স্কয়ার প্লাস 2ao প্লাস কে স্কয়ার, তাহলে মান কি হচ্ছে আর স্কয়ার প্লাস 2rp প্লাস পি স্কয়ার, দ্যাট ইজ আর প্লাস পি স্কয়ার সমান 1। তাহলে আর পি সমান কি হবে, আর পির মান আমরা এখানে পেয়েছি, আর এবং পি আমরা বললাম যে 0.41 0.45 0.41 0.45, আর এবং আর দ্যাট ইজ আর এবং কি পি এর রুট করলে পরে 0.93। তাহলে আমরা এখানে আর এবং পি সমান 0.93, পি সমান 93 বিয়োগ কি এখানে আর এর মান জানি 0.67, বাদ দিলাম 0.25, পি কত 0.25, আর কত 0.67। তাহলে এখন বাকি আছে কিউ, তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান আমরা বললাম এখানে কিউ আমরা পেয়েছি, হ্যাঁ 0.25 প্লাস 0.8 প্লাস 0.67। যদি আমরা এটা ব্যাখ্যা করি পেলাম কত 1, কত পেলাম 1। লক্ষ্য করো এখানে আমরা কিন্তু কিউ এর মান বের করে নিছি, পি প্লাস কিউ প্লাস আর সমান 1, পি প্লাস কিউ বসে আর এর মান বের করেছি, যে তিনটা জিনিস পেলাম আমরা এটা 1। তাহলে আমরা যে হাইডি অ্যাঙ্গেল বলেছিল যে এটা জেনারেশন অ্যালিল ফ্রিকোয়েন্সি কি থাকে, ধ্রুব থাকে, তাহলে আমাদের এখানেও ছিল 1, এখানেও কি 1 1। এখন দেখো জেনারেটার ফ্রিকোয়েন্সি আমরা এ বললাম, এ কয় ধরনের আছে, 2 ধরনের, হোমোজাইগাস এবং কি হেটেরোজাইগাস। মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হয়, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস, এটা ইজ পি স্কয়ার আর 2 পি আর। আমরা মানগুলো বসলাম, দেখো আমরা যখনই বললাম জেনোটাইপ বি 2 রকম পাবো, যেটা হোমোজাইগাস এবং কি হেটেরোজাইগাস, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস, লক্ষ্য করো সেখানে আমরা 2 রকম পেলাম। যখনই আমরা বলবো এ বি তখন একরকম এবং ও একরকম। এই তিনটা এই যে আমরা গ্রুপ পেলাম, এ এর 2টা, বি এর 2টা, এ বি একটা, ও এদের সমষ্টি আবার 1। তার মানে তুই যোগ করতে পারে এটা 100 হবে, 100%, বা 1 বলতে পারি আমরা। তাহলে এখন হাইডি এবং ওয়াইনবার যেটা বলেছিলাম যে যদি ওই যে শর্তগুলো আমরা বললাম, হ্যাঁ যে পপুলেশন অবাধ হতে হবে, কোনো মিউটেশন থাকবে না, হ্যাঁ কোনো মাইগ্রেশন থাকবে না, কোনো সিলেকশন থাকবে না, তাহলে পরে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জেনোটাইপ ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা বংশ পরম্পরায় কি থাকবে, চলতে থাকবে। তাহলে আমরা এখানেও দেখলাম যে 173 জনের মধ্যে রক্ত গ্রুপের যে জিনের বিন্যাস মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রেও কি আমরা দেখলাম এক, কিন্তু মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে ভ্যারিয়েশন একটু বেশি। সবসময় তোমরা খেয়াল রাখবে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার 2 পি কিউ 2 কিউ আর এবং 2 আর এগুলোর মান কি, যদি এটা আমরা বুঝতে পারি তাহলে মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে আমরা হাইডি অ্যাঙ্গেল তত্ত্ব প্রয়োগ করতে আমরা পারবো। এখন দেখো তাহলে আমরা এই যে এতক্ষণ যে আমরা হাইডি অ্যাঙ্গেল তত্ত্বের ব্যাখ্যা এবং প্রয়োগ করলাম, এ থেকে আমরা কি জানতে পারি সেটা তোমরা একটু খেয়াল করো। এটা সে একটা অরিজিনাল পপুলেশন আমরা ধরছি, অরিজিনেটিং পপুলেশন। দেখো এখানে আমরা দুটো বর্ণ ব্যবহার করেছি, দুটো বর্ণ ব্যবহার করেছি। দেখো অ্যানসেস্ট্রাল বা আমরা এটাকে মূল উত্তরাধিকার ধরছি, এখানে দেখো রেড এবং গ্রিন, এখানে যতগুলো বৃত্ত আছে রেড 0.5 এবং গ্রিন 0.5। তাহলে এই মূল পপুলেশনে আমরা জানি যে রেড এবং গ্রিনের জন্য দায়ী জিন ছিল, এবং তাদের যদি আমরা পি এবং কিউ ধরি তাহলে সমান সমান আছে, এবং পি প্লাস কিউ সমান 1, পি প্লাস কিউ সমান 1। এখন এটা আমরা ধরলাম। দেখো এখন এখানে দেখো
এই পপুলেশন যখন এখান থেকে পরবর্তীতে স্প্লিট হলো, ফাউন্ডে পড়লো, বিচ্ছিন্ন হয়ে গেল, দেখো এইখানে যখন ভাগটা হলো, খেয়াল করো এখানে কিন্তু রেড এবং গ্রিন কিন্তু একই বিন্যাসের নয়। খেয়াল করো আপনার স্প্লিট দেখো, এখানে আমরা অনলি দুটো পেয়েছি রেড আর গ্রিন পেয়েছি 8, কিন্তু 8 আর 2 যোগ করলে কত হয়? 1 হয়। এখানেও পপুলেশনের মান কি আছে, যেটা বললাম সেটা কি ঠিক আছে। আবার এখানে দেখো আমরা একটু মিলাই নিই, দেখো এখানে আমরা রেড এবং গ্রিন জেনারেশন 3 দিয়ে আমরা বললাম 0.6 0.4, এর মান কত? 1। জেনারেশন 2 আমরা 5 ধরছি। দেখো আমরা যদি জেনারেশন 5 ধরি, খেয়াল করো আরেকটা জেনারেশন, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে 1 এবং 0 সবগুলো কি ফাউন্ডার পপুলেশন ভিন্ন হয়ে গেল। এখানে কিন্তু দেখো যে আরেকটা জিন কিন্তু নাই, জিন এখানে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে মিউটেশন ঘটলো কিনা বা আর একটা অ্যালিলের কোথায় গেল। তাহলে আমরা